নমস্কার, আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বিশ্বনাথ দর্শন। আসুন শুরু করি গল্পটি। আর গল্পটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ছেলেকে ত্যায্য পুত্র করলেন রায়বাহাদুর। তাহলে এত এত বিষয় সম্পত্তি, টাকা কড়ি তিনি দিয়ে গেলেন কাকে? দিয়ে গেলেন কেষ্টকে। কেষ্ট? কে কেষ্ট? কেষ্ট কেষ্ট একটি মেয়ের নাম। তার ভালো নাম কৃষ্ণ ভামিনী। রায়বাহাদুর তাকে আদর করে ডাকেন কেষ্ট বলে। কেষ্ট রূপের বর্ণনা করার ক্ষমতা আমার নেই। শুধু এই বললেই যথেষ্ট হবে যে তার মুখের দিকে একবার তাকালে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতে হয়। গোল গোল দুটো বড় বড় চোখ, দুটো চোখের মাঝখানে নাকটাও যেন গোল। মাথার চুল থেকে আরম্ভ করে হাত, পা, বুক, পেট, কোথাও যেন কিছু ছিঁড়িছাদ নেই। বয়সটা পেরিয়ে গেছে যৌবনের সীমা ছাড়িয়ে। সে দেহে যৌবন কোনোদিনও এসেছিল কি না কে জানে। যদিও বা এসেছিল, কারও তা নজরেই পড়েনি। সেইটিই ছিল কেষ্টর মায়ের একমাত্র দুঃখ। পেটে যদিও বা একটি মেয়ে এলো, সেটা পেরেত নাকি পেতনি এলো কে জানে। একটি মাত্র মেয়ে, অথচ মা তার টাকার কুমির। মা ছিল কীর্তনওয়ালি, অপূর্ব সুন্দরী। অনেক বড় লোকের অনেক টাকা সে জমিয়েছিল তার সিন্ধুকে। সেই অত টাকা আর কেষ্ট ভামিনীর মতো মেয়ে। মেয়ের না আছে রূপ, না আছে গুণ। মা খুব দুর্ভাবনায় পড়েছিল। রায়বাহাদুর তখনও রায়বাহাদুর হননি, কিন্তু কেমন করে হতে হয় তা তিনি খুব ভালো করে জানতেন। ভারতে তখন ইংরেজদের রাজত্ব। সবাই যখন ইংরেজকে তাড়াবার জন্য ব্যস্ত, রায়বাহাদুর তখন একান্ত বংশবৎ রাজভক্ত প্রজা। থানার দারোগা বাবু থেকে আরম্ভ করে এসডিও, থানার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট সবাই তার পূজনীয়। মহাসমাদরে তাদের অভ্যর্থনা করছেন, ভেট চড়াচ্ছেন তাদেরকে, পার্টি দিচ্ছেন তাদের জন্য, আর কাজ বাগাচ্ছেন। গায়ের রং ফর্সা, লম্বা চওড়া জোয়ান, দেখতে যাকে বলে সুপুরুষ। তার উপর মুখে রেখেছেন দাড়ি, কখনো চোগা চাপকান পরছেন, কখনো স্যুট, মাথায় কখনো বিলিতি টুপি, কখনো দেশি পাগড়ি। মুখে অনর্গল ইংরেজি ভাষা। হালকা নন, ছ্যাবলা নন, গুরুগম্ভীর চরিত্র। সেলাম বাজাতেও যেমন জানেন, সেলাম আদায় করতেও তেমনই জানেন। খাস একজন ইংরেজ এলেন জেলার ম্যাজিস্ট্রেট হয়ে, শিক্ষিত ভদ্রলোক। ইন্ডিয়ার বৈষ্ণবদের তিনি নাম শুনেছেন। বাউল আর কীর্তন গান তিনি শুনতে চান। সেই তাকেই কীর্তন শোনাবার জন্যে রায়বাহাদুর নিজে গিয়ে উঠলেন কৃষ্ণ ভামিনীর মার বাড়িতে। কৃষ্ণ ভামিনীর মা তখন মৃত্যুশয্যায়। সাহেবকে কীর্তন শোনানো আর হলো না তার। কিন্তু যা তিনি নিজে শুনলেন তাতে তার মুন্ডুটি গেল ঘুরে। প্রায় লাখখানেক টাকা নগদ, সোনাদানা প্রচুর, আর বর্ধমান শহরে আস্ত একখানা বাড়ি, সঙ্গে ফুটবলের মতো মেয়ে কৃষ্ণ ভামিনী। তা হোক ফুটবল, ফুটবলকেই তিনি জীবন সঙ্গিনী করে নেবেন। সেই দিন রাত্রেই ফুল এলো, ফুলের মালা এলো, আর এলো একজন পুরোহিত। নম নম করে মালা বদল হয়ে গেল রায়বাহাদুরের সঙ্গে। কৃষ্ণ ভামিনীর মা নিশ্চিন্ত হলেন, এবার আর তার মরতে কোনো কষ্ট নেই। রায়বাহাদুর দূরের একটা ছোট্ট শহরে গিয়ে ছোট একখানি বাড়ি কিনে ফেললেন। মনে মনে তার অনেক বড় হবার আকাঙ্ক্ষা। হাতে এখন মূলধনও এসে গেছে, আর তাকে আটকায় কে?
মা মারা যাবার পর বর্ধমানের বাড়ি বিক্রি করে সেখানকার সমস্ত চিহ্ন নিশ্চিহ্ন করে দিয়ে কৃষ্ণভামিনী এলো রায়বাহাদুরের সেই বাড়িতে। আর রায়বাহাদুরের বিয়ে করা স্ত্রী, তার একমাত্র সন্তানের জননী, পড়ে রইল তার গ্রামের বাড়িতে। রায়বাহাদুর টাকা পাঠাতে লাগলেন মাসে মাসে, যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি টাকা। টাকা নিয়ে তুমি সুখে থাকো, আমাদের দিকে ফিরে তাকায়ও না, এই তার মনের বাসনা। অন্তঃপুরে বন্দিনী হয়ে থাকবার মেয়ে নয় কৃষ্ণভামিনী, অথচ সে আধুনিকাও নয়, সুন্দরীও নয়, এমনকি বাংলা ভাষা লিখতেও জানে না, পড়তেও জানে না। যদি জানতো, রায়বাহাদুর নিশ্চয়ই তাকে নিয়ে যেতেন সাহেব শুভর পার্টিতে। রায়বাহাদুর মেতে রইলেন নিজের কাজে, কৃষ্ণভামিনীও নিজের কাজ বেছে নিলে। পাশের বাড়ির পূর্ণবাবুর ছোট মেয়ে এসেছিল তাকে দেখতে, দেখেই পালিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে। কৃষ্ণভামিনী তাকে যেতে দিলে না, ডেকে বসালে নিজের কাছে। বললে, তুমি আমায় একটা চিঠি লিখে দেবে গো। ছোট মেয়ে রাজি হয়ে গেল চিঠি লিখতে। সেদিন রাত্রে কৃষ্ণভামিনী কাঁদতে লাগলো একখানা চিঠি হাতে নিয়ে। রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন কেষ্ট? চিঠিখানা তার হাতে তুলে দিয়ে বললে, দেখো তোমার বউ আমাকে কিরকম গালিগালাজ দিয়ে চিঠি লিখেছে, দেখো। চিঠি পড়ে রায়বাহাদুর হাসলেন, বললেন, সে তো লিখতেই জানে না। কেষ্ট বললে, কাউকে দিয়ে নিশ্চয়ই লিখিয়েছে আমাকে কথা শোনাবার জন্যে। এ নিয়ে ঝামেলা করবার সময় রায়বাহাদুরের নেই। চিঠিখানা অতি কদর্য ভাষায় লেখা, ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, এ কোনো দুষ্টু লোকের কাজ, এদিকে তুমি মন দিও না। মানুষের মন নামক অত্যাশ্চর্য বস্তুটি চুপ করে বসে থাকে না কখনো। কিন্তু রায়বাহাদুরের স্ত্রীকে ছেড়ে দিয়ে তখন সে ধরে বসল রায়বাহাদুরের ছেলে সুজিতকে। 24-25 বছরের ছেলে সুজিত তখন কলেজের পড়া ছেড়ে দিয়ে এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে। কিছু টাকা নিতে এসেছিল বাপের কাছে। রায়বাহাদুর বললেন, তোমার মতির স্থির নেই, টাকা তোমাকে আমি দেব না। কৃষ্ণভামিনী বললে, টাকা আমি দেব, তুমি এসো আমার কাছে, তুমি কথা বলো সুজিত, আমার মুখের দিকে তাকাও। সুজিত কথাও বললে না, তাকালেও না। তোমার আমি বিয়ে দেব, তোমার ছেলে হবে, মেয়ে হবে, তাদের আমি মানুষ করব। সুজিত, তোমরা আমার কাছেই থাকবে, এসো তোমরা আমার কাছে। সুজিত জোর করে উঠে চলে গেল সেখান থেকে, চলে গেল গ্রামের বাড়িতে তার মায়ের কাছে। গিয়ে বললে, তোমাকে সব রকমে বঞ্চিত করবার চেষ্টা চলছে মা, চলো চলো, তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাই। সুজিতের মা রাজি হলেন না, বললেন, না বাবা, এতে তোমার বাবাকে অপমান করা হবে। সুজিত বললে, বাবা কি তোমার সম্মান রেখেছে? তা না রাখুক, তুমি এমনি করে মুখ বুজে পড়ে থাকবে মা? তুমি যাবে না এখান থেকে? না বাবা, আমার অদৃষ্টে যা আছে তাই হোক। তবে তুমি থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছিস? যেখানে আমার খুশি। ইউরোপে প্রথম মহাযুদ্ধ চলছে তখন, বাঙালি ছেলেদের পল্টনে নেওয়া হচ্ছে। সুজিত গিয়ে নাম লেখিয়ে বসল এসডিওর কাছে। অনারারি ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর গিয়েছিলেন আদালতে। এসডিও সাহেব হ্যান্ডশেক করে রায়বাহাদুরকে অভিনন্দন জানালেন। ইউ আর গ্রেট রায়বাহাদুর, তুমি তোমার একমাত্র ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছ, আমার সাব ডিভিশন আজ ধন্য হয়ে গেল। রায়বাহাদুর যেন আকাশ থেকে পড়লেন। ছেলে যুদ্ধে যাচ্ছে অথচ তিনি নিজে কিছুই জানেন না। কথাটা চেপে গেলেন সাহেবের কাছে। ম্লান মুখে একটু হেসে বাড়ি ফিরে এলেন রায়বাহাদুর। মাথাটা তার ঘুরতে লাগলো। সুজিতের সঙ্গে দেখা হলো না।
সে তখন বাপের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। 7 দিন পরে কলকাতার রিক্রুটিং অফিসার মিস্টার এস.কে মল্লিকের সঙ্গে দেখা করবে সুজিত। তারপর সেখান থেকে চলে যাবে করাচি। আসানসোল থেকে একখানা সাপ্তাহিক কাগজ বের হয়, আদালতের নিলাম ইস্তাহার ছাপা হয় তাতে। সেই কাগজে বেরুলো খবরটি, বেরুলো রায় বাহাদুরের জয় জয়কার। তিনি তাঁর একমাত্র পুত্র সুজিতকে স্বেচ্ছায় যুদ্ধে পাঠাচ্ছেন। কম গৌরবের কথা? বয়স থাকলে তিনি নিজেই যেতেন যুদ্ধে। এমন রাজভক্ত মহাপুরুষ সত্যিই বিরল। রায় বাহাদুরের ছবি ছাপা হয়েছে এই খবরটার সঙ্গে। কলকাতায় গিয়ে মল্লিক সাহেবের রিক্রুটিং অফিসে সুজিত যেই তার নাম লিখিয়েছে খাতায়, যেই তার বাবার নাম বলেছে, মল্লিক সাহেব খবর পেয়ে তাকে ডেকে পাঠালেন। সুজিত দেখলে মল্লিক সাহেবের টেবিলের ওপর কলকাতার কাগজেও তার বাবার ছবি, রায় বাহাদুরের জয় জয়কার। মল্লিক সাহেব বললেন, তোমার বাবার চিঠি আমি পেয়েছি, তিনি পাঠিয়েছেন তোমাকে। সত্যি এই রকম মানুষই ইন্ডিয়ার দরকার। বেঙ্গলের নাম রাখলেন তিনি। বসো বসো, আমি আসছি এক্ষুনি। ফিরে এসে সুজিতকে তিনি আর দেখতে পেলেন না। সুজিত সেই দিনই চলে এলো কলকাতা থেকে। সোজা এসে দাঁড়ালো তার বাবার সামনে। এ কি, তুমি যাওনি কলকাতায়? সুজিত বললে, গিয়েছিলাম তো, যুদ্ধে আর যাব না ভাবলাম, তাই ফিরে চলে এলাম। রায় বাহাদুরের মুখে আর কোনো কথা নেই। দাঁড়িয়েছিলেন তিনি, ধপ করে বসে পড়লেন। এত বড় আঘাত জীবনে তিনি এই প্রথম পেলেন। ইংরেজ সরকারের কাছ থেকে আরও একটা টাইটেল পাওয়ার বড় স্বাদ ছিল তার। আরও বড় হবার উচ্চাকাঙ্ক্ষা তার এইখানেই বুঝি নির্মূল হয়ে গেল। একমাত্র পুত্র সুজিতকে তিনি ত্যায্য পুত্র করলেন। ত্যায্য পুত্র ঠিক করলেন না, রাগ করে বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর সব কিছু লিখে দিলেন কৃষ্ণভামিনীর নামে। বললেন, আমার নিজের বলতে তো কিছুই নেই, যা কিছু আমি করেছি সবই কৃষ্ণভামিনীর টাকাই। ছেলের দেওয়া এই আঘাত রায় বাহাদুর সইতে পারলেন না, মারা গেলেন তিনি। বিধবার বেশ পড়ে খুব ঘটা করে কৃষ্ণভামিনী তাঁর শ্রাদ্ধ করলে। সুজিতকে ডেকে বললে, এখনও বলছি সুজিত, তুমি এসো আমার কাছে, আমার কথা শোনো, আমি তোমাকেই সব দিয়ে যাব, এ সবই তোমার হবে। সুজিত শুধু হাসলো একটুখানি। কৃষ্ণভামিনী যা বলে বলুক। সুজিত তো জানে কৃষ্ণভামিনীর মৃত্যুর পর তারই কাছে ফিরে আসবে সব কিছু। ফিরে কিন্তু এলো না। এরপর আর বেশি দিন বাঁচেনি কৃষ্ণভামিনী। কৃষ্ণভামিনীর মৃত্যুর পর রাজভক্ত রায় বাহাদুরকে শেষ পুরস্কার দিলেন ইংরেজ সরকার। প্রথমত, কৃষ্ণভামিনী রায় বাহাদুরের বিবাহিত স্ত্রী নয়। দ্বিতীয়ত, সে গণিকার কন্যা। গণিকার অর্জিত সমস্ত সম্পত্তি সরকার বাহাদুরের। এই দুই মর্মেই এই সম্পত্তি কখনোই রায় বাহাদুরের হতে পারে না। তাই সরকার বাহাদুর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। এই ছিল রায় বাহাদুরকে দেওয়া ইংরেজ সরকারের শেষ পুরস্কার। বন্যার জল ঢুকে পুকুরের সমস্ত জল বেরিয়ে গেল। সুজিত নিশ্চিন্ত হলো। হাসতে হাসতে তার মায়ের কাছে গিয়ে বললে, জীবনে অনেক কিছুই তো দেখলে মা, একবার কাশী যাবে বলেছিলে, চলো এবার আমরা কাশী বেরিয়ে আসি। চলো এবার তোমাকে বিশ্বনাথ দর্শন করাবো। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন।